স্টুডেন্টস, তোমরা 2024 সালের মাধ্যমিকের প্রশ্নপত্র সামনে দেখতে পাচ্ছ। আমরা এই প্রশ্নপত্রের সমাধান করব। তো প্রথম প্রশ্নটা রয়েছে এমসিকিউ টাইপ। প্রথম প্রশ্নটা হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান। বায়োগ্যাসের মূল উপাদান তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে মিথেন গ্যাস। ঠিক আছে, এটা সহজ কোশ্চেনই ছিল। বেশ, মিথেন গ্যাস। এর পরের কোশ্চেনটা হচ্ছে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, তার কখন করে তার চারটে অপশন আছে। এই কোশ্চেনটা একটুখানি ট্রিকি কোশ্চেন, তবে কোশ্চেনটা কমন হয়ে গেছে। ট্রিকি হলে কি হবে, অনেক বইতে এর উত্তর দেওয়া আছে। উত্তর হবে, কি হবে না, প্রেশারটাকে কমিয়ে দাও। প্রেশারটাকে কমানো মানে কি, তুমি গ্যাসের ভলিউমটাকে বাড়াচ্ছ, তাই না? একটা কন্টেনারের ভলিউম যদি ইয়াপ বড় করে দাও, তাহলে অটোমেটিক্যালি লো প্রেশার ক্রিয়েট হয়ে যাবে। লো প্রেশার ক্রিয়েট হওয়া মানে কি, লো প্রেশার ক্রিয়েট হওয়া মানে হচ্ছে অণুগুলো ঘুরে বেড়ানোর জন্য প্রচুর জায়গা পাবে, প্রচুর জায়গা পাবে। লো প্রেশার মানে ভলিউম বেশি, অণুগুলো ঘুরে বেড়ানোর বিরাট জায়গা পেয়ে যাবে। ফলে ওদের নিজস্ব যে আয়তনটা, অণুগুলোর নিজস্ব আয়তন, সেই আয়তনটা কন্টেনারের যে আয়তন তার তুলনায় আরো 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 নেগলিজিবল হয়ে যাবে, তাই না? তাহলে আরো আরো নেগলিজিবল হয়ে যাওয়ার অর্থ কি, তুমি আস্তে 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 আদর্শ গ্যাসের দিকে যাচ্ছ। কারণ আদর্শ গ্যাসের বিন্দুভর বলা আছে, যার কোনো আয়তন টায়তন নেই। তা তুমি যদি কন্টেনারের আয়তন বিশাল করে দাও, তাহলে গ্যাসের মলিকুলগুলোর আয়তন কন্টেনারের রেসপেক্টে অনেক ছোট হয়ে যাচ্ছে না? আস্তে আস্তে সেটা আদর্শের দিকে যাচ্ছে। এটা করতে পারো। আর একটা কাজ করতে হবে, তোমাকে টেম্পারেচার হাই করে দিতে হবে। টেম্পারেচার হাই করে দিলে কি হবে, টেম্পারেচার হাই করার মানে হচ্ছে ওদের গতিশক্তি তীব্রভাবে বেড়ে যাচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক আরো বেশি ছোটাছুটি শুরু করে দিচ্ছে। মানে টোটাল এনার্জিটা আস্তে আস্তে পুরোপুরি কাইনেটিক এনার্জির দিকে কনভার্ট হচ্ছে, এর পোটেনশিয়াল এনার্জি আর থাকছে না। কেননা ওদের টেম্পারেচার বাড়িয়ে দেওয়ার ফলে ওরা এত তাড়াতাড়ি ছোটাছুটি করছে, একে অপরকে আকর্ষণ করার সুযোগ পাচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ ওদের মধ্যবর্তী যে আকর্ষণ সেটা কিন্তু কমে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইগুলো হয়ে গেলেই তো ওটা আদর্শ গ্যাসের দিকে টেন্ড করবে, তাই না? তাহলে তোমার আনসার কি হবে তুমি বুঝতেই পারছো, হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার, অপশন সি। নেক্সট কোশ্চেন, এসটিপিতে 44.8 লিটার CO2 মোল সংখ্যা কত? দেখো, CO2 সবাই জানে যে কোনো গ্যাসেরই 22.4 হলে 1 মোল হয়। 22.4 লিটারের মানে মোল সংখ্যা হচ্ছে 1 মোল। তাহলে 44.8 মানে ডাবল আছে না? তাহলে অবভিয়াসলি এটা খুবই সোজা কোশ্চেন ছিল, 2। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত? দেখো, আয়তন গুণাঙ্ক ও আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে আয়তন গুণাঙ্ক আছে, তার ভ্যালু কত জানো তো তোমরা? আয়তন গুণাঙ্কের ভ্যালু হচ্ছে এরকম, গামা পি যদি বলো, স্থির চাপে যদি তুমি গুণাঙ্ক মাপতে যাও, তাহলে তার আনসার হচ্ছে এইটা, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। আবার তুমি যদি আবার একটা স্থির আয়তনে যদি গ্যাসের গুণাঙ্ক করতে যাও, মানে চাপ গুণাঙ্ক করতে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তর আসবে এইটা। বুঝেছো? বার ডিগ্রি সেলসিয়াস। দুটোই কিন্তু সেম। ওকে, তো দুটোই সেম হলে এদের রেশিওটা কি আসবে, গামা পি আর গামা ভির রেশিও দুটোই তো সেম আছে। তাহলে এটা, ওটা বাই এটা 1 হয়ে যাবে, কোনো রকম ইউনিট থাকবে না। ওকে, তাহলে আনসার হচ্ছে 1। বেশ, এবার প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গ, তোমরা জানো আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে পারে প্রতিসরাঙ্ক কমে যায়, এটা নিয়ম। কিন্তু এখন দেখো এই অপশন দুটো, এই অপশনটাও আর এই অপশনের দিকে তাকাও, দুটোই প্রায় এটাই বোঝাচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কমে যায়। তাহলে কোনটা হবে? তো স্টুডেন্টস, এটা কোচিস রিলেশন, তোমরা পরবর্তীকালে পাবে যে এইটা হবে। এটা বইতেও দেওয়া থাকে, অনেক বইতে আছে এই রিলেশনটা। ওকে, এইটা অপশনটা হবে। বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয়। বিবর্ধিত অসৎবিম্ব গঠন করতে গেলে তোমার কি দরকার? বিবর্ধিত অসৎবিম্ব গঠন করতে গেলে এরকম একটা অসৎবিম্ব হবে, অথচ বিবর্ধিত হবে। তুমি কিন্তু সেটা উত্তল লেন্সেই পাবে। উত্তল লেন্সে কিরকম ব্যাপার না, ফোকাসের মধ্যে যদি একটা বস্তুকে রাখো তাহলে বিবর্ধিত অসৎবিম্ব কিন্তু আস্তে আস্তে ও জেনারেট করবে। দেখো এইভাবে 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 এটা বিবর্ধিত অসৎবিম্ব জেনারেট করেছে। তাহলে উত্তল লেন্স হবে এর আনসার। একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনের দৈর্ঘ্য বৃদ্ধি করেছো। টেনে যখন দৈর্ঘ্য বাড়াবে, এক দুটো জিনিস হবে, একটা দৈর্ঘ্য বেড়ে যাবে আর ক্ষেত্রফলটা কমে যাবে। আর দৈর্ঘ্য বাড়ুক, দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে রোধ বেড়ে যাবে, আর ক্ষেত্রফল কমলেও কিন্তু রোধ বেড়ে যায়। তাহলে আলটিমেটলি রেজিস্ট্যান্স বেড়ে যাবে, রেজিস্ট্যান্স বাড়লে আর তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে, তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাবে। বেশ, এরপরে 1.8, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান কত? আচ্ছা, মোট প্রবাহিত আধান খুবই ইজি। প্রবাহিত আধান কিউ ইজিক্যাল টু তোমরা জানো আই ইন্টু টি, মানে কারেন্টের সাথে তুমি যদি টাইম গুণ করো প্রবাহ মাত্রা পেয়ে যাবে। তাহলে এটার সাথে এটা জাস্ট মাল্টিপ্লাই করে দাও, 150 কুলম্ব হবে। বেশ, এর পরের কোশ্চেন, এখানে হচ্ছে এ থেকে বি, এটা রেডিও অ্যাক্টিভ চেঞ্জ এসছে, রেডিও অ্যাক্টিভ ডিকে হয়েছে। এখানে
বলতে হবে যে কটা আলফা আর কটা বিটা বেরিয়ে গেছে। আলফা আর বিটা বের করার কায়দাটা কি বলতো? হ্যাঁ বলো তো? তোমাকে এই ভর সংখ্যাটা প্রথমে দেখিয়ে দিত কতটা চেঞ্জ হয়েছে। ভর সংখ্যা দেখো এখানে চেঞ্জ হয়েছে 12, তাই না? 12 চেঞ্জ হয়েছে। তাহলে 12 যদি চেঞ্জ হয়, আলফা কণা মানে কি? আলফা কণা বলতে এইটা বোঝায়, দেখো তুমি খেয়াল করো। আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম 24, এটা হচ্ছে আলফা কণা। আচ্ছা। আর বিটা কণা মানে কি বলতো? বিটা কণা মানে হচ্ছে একটা ইলেকট্রন যার চার্জ -1 কিন্তু মাস কিছু নেই। তো যথারীতি এবার আলফা কণার দেখো মাথারটা কমে গেছে 12, তাহলে আলফা কণার ভর 4, তাহলে 4 দিয়ে ডিভাইড করে দাও। 12 কে 4 দিয়ে ডিভাইড করলেই তুমি পেয়ে যাবে যে কটা আলফা পার্টিকেল বেরোচ্ছে। তাহলে 3টে আলফা পার্টিকেল বেরোচ্ছে। ইট মিনস 3টে। তাহলে 3টে আলফা পার্টিকেল যেখানে অপশন আছে সেই অপশন গুলো হবে। ও দুটো অপশনে আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। এরপরে দেখতে হবে আলফা পার্টিকেল বেরিয়ে যে গেছে তার সাথে সাথে তার চার্জও তো কমে যাবে, কারণ প্রত্যেকটা আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে 2, তাহলে 3টে আলফা পার্টিকেল বেরোলে চার্জ হয়েছে কমে যাবে 6। তাহলে 86টা হয়ে যাওয়া উচিত ছিল 80, কিন্তু দেখা যাচ্ছে 80 না হয় 84 হয়েছে। তাহলে 80 না হয় 84 হওয়ার কারণ হচ্ছে বিটা পার্টিকেলও বেরিয়েছে, কারণ বিটা পার্টিকেল বেরোলে একটা করে চার্জ বাড়ে। তাহলে 80 থেকে 84, 80 হওয়া উচিত ছিল, তাহলে 84 হয়েছে। কটা চার্জ বেড়েছে? 4টে চার্জ ইনক্রিজ হয়েছে। 4টে চার্জ ইনক্রিজ হওয়া মানে 4টে বিটা পার্টিকেলও বেরিয়েছে, অর্থাৎ 3টে আলফা আর 4টে বিটা। অপশন তাহলে কোনটা হবে? বুঝতেই পারছো, অপশন হচ্ছে এই অপশনটা কারেক্ট। এবার আসছে মৌলগুলোকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি সঠিক? তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম মানে এটা ধীরে 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 তড়িৎ ধনাত্মক হবে, ক্রমে 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 ঊর্ধ্ব, তাহলে ক্রমে 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 তড়িৎ ধনাত্মকতা বাড়বে। তাহলে এখানে যারা যারা আছে তাদের দেখো সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক কিন্তু কার্বন, সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক কার্বন। ওকে। আচ্ছা। তারপরে যদি তড়িৎ ধনাত্মকতার দিকে আসতে চাও তাহলে তারপরেই হচ্ছে কিন্তু নাইট্রোজেন, তারপরে অক্সিজেন এবং তারপরে ফ্লোরিন। ঠিক আছে, তাই খেয়াল করে দেখো কার্বনের হচ্ছে 6, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, পরপর সাজানোই আছে। ওকে। তাহলে তুমি বলো এবার। তাহলে তড়িৎ ধনাত্মক কি সবচেয়ে বেশি? কি কার্বন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক, কার্বন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক এইটা। তার কার্বন, নাইট্রোজেন তার থেকে কম, অক্সিজেন, ফ্লোরিন হচ্ছে সব থেকে কম তড়িৎ ধনাত্মক। তাহলে এই যে সিরিজটা আছে না, এই সিরিজটা যেখানে যে অ্যান্সার এই সিরিজটা পাবে সেই অ্যান্সারটাই ঠিক। এখন দেখি কোন অ্যান্সারের সিরিজটা আছে। এইটাতে কি আছে? না, এখানে এই সিম্বলটা আছে কার্বনের গায়ে, তাহলে হবে না। এখানে কি আছে? হ্যাঁ, এখানে এই সিম্বলটা আছে, তাহলে এই অপশন হবে কারেক্ট। বি অপশন ইজ কারেক্ট। বেশ। NaCl যৌগে Na এবং Cl পরমাণু ইলেকট্রন বিন্যাস। NaCl যৌগ গঠন হয় কি করে দেখে নাও। NaCl এর 11, তো NaCl এর হচ্ছে 281। আর ক্লোরিনের কি কেস? ক্লোরিনের হচ্ছে 17, তাহলে হবে 287। গঠন হয় কি করে? এই এই ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা রয়েছে এই ইলেকট্রনটা চলে আসে এইখানে, ফলে এটা কিরকম হয়ে যাবে? Na, প্রোটন যা ছিল তাই থাকবে, ইলেকট্রন কি হয়ে যাবে? 28। আর ক্লোরিনের কি হবে? ক্লোরিনের একটা প্রোটন যা ছিল তাই থাকবে, কিন্তু ইলেকট্রন কি হবে? 288। তাহলে এইটা হচ্ছে আমার কনফিগারেশন। ক্লোরিন 288, সোডিয়াম 28। অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। বেশ। পরে যেটা আসছে, তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের বক্তব্যটি সঠিক নয়, তার নিচের কোন বক্তব্যটি? তো অ্যান্সারটা কি হবে? তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে কোন বক্তব্য সঠিক নয়? তবে রাসায়নিক পরিবর্তন তো হয়। দ্রবীভূত ও গলিত অবস্থা তড়িৎ প্রবাহ ঘটে, এটাও ঠিক। উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে। উষ্ণতা বৃদ্ধিতে কিন্তু রোধ বাড়ে না। তড়িৎ মানে আয়নগুলো আরো বেশি গতিশীল হয়ে যায় উষ্ণতা বৃদ্ধি হলে, ফলে রোধ কমে যায়। এটা ভুল আছে। আয়ন দ্বারা তড়িৎ প্রবাহিত, আয়ন দ্বারা তড়িৎ প্রবাহিত তো হয়, এটা ঠিক সঠিক। তাহলে এই হচ্ছে আমার আনসার। উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে। যে গ্যাসটি নেসলার বিকারক শনাক্ত করতে ইউজ হয়, নেসলার বিকারক কিন্তু দেখো অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করতে ব্যবহার হয়। তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু হচ্ছে এখানে সকলেই জানো এফি হবে। কোন রাসায়নিক বিক্রিয়ায় ক্লোরোফর্ম উৎপন্ন হয় শনাক্ত করো। তো এই দেখো এখানে এই রাসায়নিক বিক্রিয়াটির দিকে দেখো, ব্যাপারটা কিরকম হবে? CH2 আছে তো, CH2 এইভাবে লেখো CH2, আর একটা Cl2 আছে। তো Cl2 মানে Cl এর সাথে Cl ধরো, Cl। এবার কিরকম হয় ব্যাপারটা? যখনই ওটা ক্লোরিন আসবে এখানে একটা Cl, Cl যখন আসবে এখানে, এখানে Cl যখন আসবে তখন ব্যাপারটা হয় কি, এই HCl টা এখানে কানেক্ট হয়ে যায়, ফলে কি হবে? হয়ে যাবে আর একটা ক্লোরিন ঢুকে যাবে, তাহলে CH Cl2 তো ছিল,
হয়ে যাবে CH3 এইটা হবে। তার মানে এই হচ্ছে আমাদের আনসার, এই রিঅ্যাকশনটাতে এটা হবে। ওকে, বোঝা গেল। তো এমসিকিউ আমরা শেষ করলাম। স্টুডেন্টস এরপরে এমসিকিউ তো আমরা কমপ্লিট করলাম, এরপরে আমরা মেন কোশ্চেনে ঢুকবো। দেখি মেন কোশ্চেন কিরকম এসেছে। মেন কোশ্চেন এই হচ্ছে, মেন কোশ্চেনে ঢুকলো, ঠিক আছে। প্রথমে হচ্ছে ক্লোরিন পরমাণু আর ওজোন অণুর, ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্টি ঘটায়, এটা বিক্রিয়ার সাহায্যে দেখাও। দেখো এই বিক্রিয়ার সাহায্যে দেখাও কোশ্চেনটা যে দিয়ে দিল না এখানে, দেখো এখানে তোমাকে বিক্রিয়াটা দেখাতে হবে কিরকম। ক্লোরিন পরমাণু, ক্লোরিন পরমাণু কোথা থেকে আসে সেটা ধরো, ক্লোরিন পরমাণু বলতে তোমার এটা আসবে সিএফ, এখান থেকে আসে, ক্লোরোফ্লোরোকার্বন থেকে আসবে সিএফ সিএল3, এইখান থেকে আসবে ক্লোরিন পরমাণুটা, তাই তো? ক্লোরিন পরমাণু এখান থেকে আসবে। তাহলে CFCl3 যখন আল্ট্রাভায়োলেট রের সাথে রিয়াকশন করে, ওকে, তখন কি হয়, হবে তোমার CF, এবার এখানে ইউভি রে আসবে, ইউভি রে CFCl2 প্লাস একটা সিএল, এই যে সিএলটা বেরোলো এটা হচ্ছে সক্রিয় সিএল, এর সাথেই কিন্তু অ্যাকচুয়াল বিক্রিয়াটা হয়। ওকে, তো এরপরে হবে কি, তোমার এই ওজন আছে ওখানে, এই ওজনের সাথে এই যে অ্যাক্টিভ ক্লোরিন, তার একটা রিয়াকশন হবে, অ্যাক্টিভ ক্লোরিন রিয়াকশন কি হবে, সিএলও হবে আর এই O2 হবে। এই যে হয়ে গেল ওজোন স্তরের বিনষ্টি হয়ে গেল। তাহলে এই যে রিয়াকশনটা তোমার লাস্ট রিয়াকশন আসলো, এই রিয়াকশনটাই কিন্তু ওজোন স্তরের বিনষ্টি বোঝাচ্ছে। ওকে, বেশ। বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা, বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সর্বনিম্ন? তো এটা তো জানো তোমরা, মেসোস্ফিয়ার, সব থেকে কম বোধহয় -92 ডিগ্রি সেলসিয়াস টাইপের ওদের টেম্পারেচার, মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। ওকে, বেশ। নেক্সট যে কোশ্চেনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশন কোথায় থাকে, কোন স্তরে থাকে? আন্তর্জাতিক স্পেস স্টেশন থাকবে আয়নোস্ফিয়ারে থাকবে, বা থার্মোস্ফিয়ার বলতে পারো ওটা, ঠিক আছে, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার যা বলবে, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। বেশ, এবারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কি? তো পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি, বা পি বনাম ভি যদি হয়ে যায়, পি বনাম 1/v বলেছে, তো তাহলে পি বনাম 1/v, অ্যাকচুয়ালি পি বাড়লে ভি কমে, কিন্তু 1/v কি হবে, তাহলে পি বাড়লে ভি তো কমে, তাহলে 1/v বাড়বে না, তাহলে পি বাড়লে ভিও বাড়ছে, এরকম, তাহলে মানে এটা স্ট্রেট লাইন হবে গ্রাফটা, তাই তো? বেশ, তাহলে এটা আনসার হচ্ছে এরকম স্ট্রেট লাইন, এদিকে পি দাও, এদিকে 1/v দাও, তুমি গ্রাফ করো, গ্রাফটা হচ্ছে এরকম স্ট্রেট লাইন হবে। পরম উষ্ণতার সঙ্গে, অনেকে আবার বলতে পারো যে স্যার 0 0 পয়েন্ট দিয়ে পাস করবো স্ট্রেট লাইনটা, এইভাবে কি করা যেতে পারে? এখন 0 0 পয়েন্ট মানে প্রেশারটা জিরো বলতে চাইছো, প্রেশার তো জিরো হয় না বাবু, প্রেশার জিরো কখনো হয় না, অর্থাৎ মূল বিন্দু থেকে স্টার্ট করো না। বেশ, নেক্সট আমি আসবো পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক। পরম উষ্ণতার সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক, দেখো এটা তো তুমি জানো যে পিভি ইকুয়াল টু এন আর টি, জানো তো এটা? বেশ, এখন এন মানে কি? এন মানে হচ্ছে দেখো, যদি গ্যাসের ভর এম হয় আর গ্যাসের আণবিক গুরুত্ব যদি এম হয়, তাহলে এন মানে এম, স্মল এম বাই ক্যাপিটাল এম, আর টি, এখানে থাকলো পিভি। বেশ, এবার তুমি পরম উষ্ণতার সাথে বলেছো, তাহলে টি ইজ ইকুয়াল টু একটু ক্যালকুলেট করো, টি ইজ ইকুয়াল টু কি আছে, টি ইজ ইকুয়াল টু আছে দেখো পিভিএম আছে, পিভিএম হয়ে গেল বাই স্মল এম ইন্টু আর আসছে, আসছে। বেশ, তাহলে পি এম বাই এম বাই ভি আর লিখতে পারি, এখন এম বাই ভি মানে কিন্তু ডেন্সিটি আসছে, তাহলে পি বাই আণবিক ইন্টু আণবিক গুরুত্ব মানে ক্যাপিটাল এম, বাই ডেন্সিটি মানে হলো রো, আর এখানে আসছে আর, তাহলে এটা টি ইজিক্যাল টু এটা চলে এলো। তাহলে টি ইজিক্যাল টু যদি এটা আসে, তাহলে বুঝতেই পারছো টি ভ্যারিজ এজ আসছে 1/ρ। ওকে, তাহলে এই হয়ে গেল সম্পর্কটি, লেখো এই যে সম্পর্কটা হয়ে গেল, টি ভ্যারিজ এজ 1/ρ, অর্থাৎ টেম্পারেচার বাড়লে ঘনত্ব কমবে। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে এসআই এককের মান কত? আরে বাবা, এসআই একক আর যে এককই হোক, এর মান কিন্তু যেহেতু দৈর্ঘ্যের এককের উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে এর মানটা কিন্তু আনচেঞ্জ থাকবে। 24 × 10⁻⁻6 পার, তুমি বড় জোর পার কেলভিন করে দিতে পারো, পার কেলভিন করে দিতে পারো, ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস না রেখে এটা কেলভিন করে দিতে পারো, তাহলে আরো বেটার অ্যান্সার হয়ে যাবে।
বেশ। কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? অবভিয়াসলি এটা চার্লসের সূত্র হবে, কারণ চার্লসের সূত্র থেকে আয়তন প্রসারণ গুণাঙ্ক মান এইভাবে পাওয়া যায়, VT = V0 1 প্লাস টি বাই 273। তার মানে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1 বাই 273। আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1 বাই 273 পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, তাই তো? বেশ, আশা করি বোঝা গেল। নেক্সট যে কোশ্চেনটা আমরা দেখব, সেই কোশ্চেনটা হচ্ছে, দেখো, সেই কোশ্চেনটা হচ্ছে আপাতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? মাধ্যমের প্রতিসরাঙ্ক কি আপাতন কোণের উপর নির্ভর করতে পারে? পারে কি? পারে না। মাধ্যমের প্রতিসরাঙ্ক কার উপর ডিপেন্ড করবে? মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কালারের লাইট যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করতে পারে, ঠিক আছে? মাধ্যমটা কিরকম প্রকৃতি সেটার উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু আপাতন কোণের উপর কখনোই ডিপেন্ড করবে না। অর্থাৎ আপাতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বেও না কমবে না, এটা কি হবে? অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। হলো? বেশ, নেক্সট কোশ্চেন আমরা আছি, উত্তর লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? দেখো, এই কোশ্চেনের অ্যান্সার তুমি ছবি এঁকেও দিতে পারো আর বুদ্ধি খাটিয়েও দিতে পারো, ঠিক আছে? আমি তোমাদের ছবি এঁকে বুদ্ধি খাটিয়ে সব করেই দিয়ে দিচ্ছি, বুদ্ধি খাটিয়ে বলে দিচ্ছি কিরকম। দেখো, এটা উত্তর লেন্স তো। তোমরা যদি আমার লাইটের ক্লাস ফলো করে থাকো, মানে আমার লাইটের যে ওয়ান শট ভিডিওটা আমি দেখিয়েছিলাম সেটা যদি দেখে থাকো, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কেউই ভুল করবে না। ওখানে আমি কিন্তু আলোচনা করেছিলাম। এই হচ্ছে উত্তর লেন্স। এবার এই উত্তর লেন্স থেকে তুমি যদি অসীম দূরত্বে কাউকে রাখো, মানে একটা বস্তুকে তুমি ইনফাইনাইট ডিস্টেন্সে রেখেছো, তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে? ঠিক ফোকাসে হবে, মানে এটা হচ্ছে ফোকাস। ঠিক ফোকাসে একটা উল্টো মতো প্রতিবিম্ব হবে যদি অসীম দূরত্বে রাখো। এবার তুমি যদি কাছে আনতে থাকো বস্তুটাকে, আস্তে 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 কাছে আনতে থাকো, ধরো কাছে আনতে আনতে তুমি এখানে এমন একটা জায়গায় এনেছো যেটা কিনা 2f, তাহলে এই প্রতিবিম্বও কিন্তু টুক 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 করে চলে যাবে, এখানে 2f এ হবে প্রতিবিম্বটা। 2f এ একদম বস্তুর সাথে মতোই প্রতিবিম্ব হবে। তার মানে বুঝতে পারছো, তুমি যত এদিকে আনছো প্রতিবিম্ব আবার ওদিকে পালাচ্ছে। তাহলে এইবার যদি তুমি বস্তুটাকে এইখানে বসিয়ে দাও টুকুস করে, যদি তুমি বস্তুটাকে এখন এইখানে বসাও, এইখানটায় যদি বস্তুটাকে বসাও, তাহলে অবভিয়াসলি প্রতিবিম্বটা পালাবে এখানে, আর একটু বড়ও হয়ে যাবে। অর্থাৎ তুমি এফ আর টু এফ এর মাঝখানে যখন বস্তুকে রাখছো, তোমার প্রতিবিম্ব পালাচ্ছে কোথায়? তোমার প্রতিবিম্ব পালাচ্ছে হচ্ছে 2f এরও বাইরে। তাহলে বোঝা গেল? তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? প্রতিবিম্ব যদি v ডিস্টেন্সে গঠিত হয়, তাহলে v গ্রেটার দেন হয়ে যাবে 2f। তাহলে এটা হচ্ছে আমার আনসার। ওকে? একটি বর্তনীতে 6 ওহম আর 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সাথে 1 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। বেশ, তাহলে বর্তনীর তুল্য রোধ কত হবে? দেখো, এই অঙ্কটা কি করে করবো আমি? তো এই অঙ্ক করতে গেলে স্ক্রিনটাকে বাড়িয়ে দিই, হ্যাঁ? এই আমাকে ওই কত কত দাগের কোশ্চেনটা এটা? এটা হচ্ছে 2 পয়েন্ট, বাবা কায়দার শেষ নেই। আবার বাংলায় কোশ্চেন নাম্বার দিয়েছে, এতক্ষণ খেয়াল করিনি। আরে বাংলায় কোশ্চেন নাম্বার দিলে গুলিয়ে যায় ছাত্রছাত্রীদের, যত মানে কোশ্চেনটা এমন করেছে যত গুলিয়ে যেতে পারে ছাত্রছাত্রীদের ব্যবস্থা করে রেখেছে। আমি কোশ্চেনের একটা নিয়ে এটা সমালোচনার ভিডিও আমি দেবো একটু কদিন, মানে এখনই দেবো, এটা হয়ে যাক তারপরে দিচ্ছি। 2.8 এটাও তার মধ্যে একটা রাখবো। কি কায়দাবাজি করেছো তুমি এখানে? 2.8 হচ্ছে 6 আর 3 ওহমের সমান্তরাল সমবায়, তাহলে 6 ওহম 3 ওহমকে সমান্তরাল সমবায় দিয়ে দেওয়া হচ্ছে 6, আর এটা হচ্ছে 3। তাহলে 6 আর 3 এর সমান্তরাল সমবায়, তার সাথে শ্রেণী সমবায় 1 রেখেছো, তাহলে এই হচ্ছে 1 ওহম। হলো? এই, তাহলে এটা তুল্য সমবায় কত? 6 আর 3 এর প্যারালাল মানে কি? 6 আর 3 এর প্যারালাল মানে হচ্ছে সেটা যদি 1/r হয় তাহলে হবে 1/6 প্লাস 1/3। তাহলে r ইকুয়াল টু তুমি পেয়ে যাবে 6 গুণ 3/6 প্লাস 3। এটা r ইকুয়াল টু পাবে, অর্থাৎ 18/9, দ্যাট ইজ 2। আর 2 হয়ে গেল, তাহলে এই দুটো মিলে হয়ে গেল 2, তার সাথে আবার 1 আছে, তাহলে টোটাল কত হবে? 3 ওহম হবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 3 ওহম হবে। বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ তুমি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল দিয়ে পাবে, ঠিক আছে? ফ্লেমিং ফ্লেমিং বাম হস্ত সূত্র, বাম হস্ত নিয়ম, এটা লিখলেই তোমার হবে। আচ্ছা, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যেটা থেকে প্রচুর এনার্জি ডেভেলপ হয়। নিউক্লিয় রিঅ্যাক্টর, নিউক্লিয়ার নিউ নিউক্লিয় রিঅ্যাক্টর, রিঅ্যাক্টর, ঠিক আছে? ব্যবহারিক প্রয়োগ। তুমি বলো না পারমাণবিক বোম তৈরি হয় দিয়ে মানুষ মারার কাজে লাগে, এটা বলো না, এটা খুব একটা ভালো ব্যবহারিক প্রয়োগ না। ওকে? নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলবে। নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? এটা খুবই কমন কোশ্চেন।
নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় এই কারণে, কারণ নিউক্লিয় বিভাজন থেকে প্রচুর শক্তি পাওয়া যায়। আর আমরা জানি যে নিউক্লিয় বিভাজন ঘটাতে গেলে প্রচুর শক্তি লাগে। ওকে, তো সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো যে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? নিউক্লিয় বিভাজন ঘটানো হয় নিউক্লিয় সংযোজনের জন্য প্রয়োজনীয় যে শক্তি, সেই শক্তিটা যাতে আমি নিউক্লিয় বিভাজন থেকে আমি বার করতে পারি। এটাই হচ্ছে করার কাজটা। আমি লিখলাম না আর। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে দিয়েছে, তো নোবেল গ্যাসের সাথে তুমি বুঝতে পারছো এইটা মিলবে, এইটা মিলে যাবে রেডন। ইনভার হচ্ছে একটা সংকর ধাতু অবশ্যই, তাহলে এইটা ইনভার হবে। আর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, ওটা সিজিয়াম করে দাও, সিজিয়াম। ঠিক আছে, সিজিয়াম। আচ্ছা, জিঙ্ক অক্সাইড আর কার্বনটা কার্বন বিজারণ হয়েছে, তাহলে এটা 4 করে দাও। এই হচ্ছে তোমার। ওকে, বেশ। জল বেঞ্জিনের মধ্যে কোনটি KCl এ দ্রবীভূত হয়? জলে, অবশ্যই জলে হবে, তাহলে জলে হবে। জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? তো ক্যাথোডে ঘটে বিজারণ। এইভাবে আমি মনে রাখতে বলেছিলাম, ক্যাথোডে ঘটে বিজারণ। ক্যাথোডের কটা উড়িয়ে দিলে ব হয়ে যাচ্ছে, তাহলে ক্যাথোডে বিজারণ হবে। আর অ্যানোডে কি ঘটে? অ্যানোডে ঘটে জারণ। তো লজিক্যালি তো নয়, এটা এটা কায়দাবাজি হয়ে গেল। অ্যাকচুয়ালি লজিক্যালি কি? লজিক্যালি হচ্ছে অ্যানোডে কি কারা যায়? অ্যানোডে অ্যানোডে অ্যানায়নরা যায়, আর ক্যাথোডে যায় ক্যাটায়নরা। ওকে, তাহলে অ্যানোডে অ্যানায়ন যাচ্ছে, তার মানে নেগেটিভ জিনিসও রিসিভ করছে, নেগেটিভ জিনিস। ওকে, নেগেটিভ জিনিস রিসিভ করলে ওর তো জারণ সংখ্যা কমে যাবে, তাই না? অ্যানোডে তুমি যদি কোশ্চেনটা কি দিয়েছে, কোথায় বিজারণ ঘটে, তাই না, কোথায় জারণ ঘটে, তাহলে দেখো অ্যানোডে অ্যানায়ন যায় আর ক্যাথোডে যায় ক্যাটায়ন। তো স্টুডেন্টস, অ্যানোড আমরা HCl জলের তড়িৎ বিশ্লেষণ কোন তড়িৎদ্বারে জারণ ঘটে এটা বলছিলাম না, ফোন চলে এলো হঠাৎ করে, তাই ভিডিও পজ রাখতে হয়েছে। কোন তড়িৎদ্বারে জারণ ঘটে আমরা বলছিলাম যে, হ্যাঁ দেখো, অ্যানোডে যায় অ্যানায়ন, তাহলে অ্যানোড ইটসেলফ হচ্ছে পজিটিভ, রাইট? এটা অ্যানোড, এখানে কারা আসবে? অ্যানায়ন আসবে। অ্যানায়ন মানে মনে করো ক্লোরিন একটা অ্যানায়ন এলো, তাহলে এখানে যখন অ্যানায়নটা এলো, তো এখানে এই অ্যানায়ন নিজের ইলেকট্রনটা টুক করে ওকে দিয়ে দেবে, ইলেকট্রন যা চলে গেল, তাহলে কি হলো? জারণ হয়ে গেল। তার মানে এই অ্যানায়নটার এখানে জারণ হলো। তার মানে বোঝা যাচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোন তড়িৎদ্বারে জারণ ঘটে। তো বুঝতেই পারছো, অ্যানোডে হবে, তাহলে অ্যান্সার হবে অ্যানোড, অ্যানোড। ওকে, বেশ। তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসির মধ্যে কোনটা ব্যবহৃত হয়? তো ডিসি হবে অবশ্যই, অবভিয়াসলি। এসি যদি তুমি তড়িৎ বিশ্লেষণে যদি এসি ব্যবহার করো, তাহলে কি হবে? তোমার অ্যানোডটা আর ক্যাথোডটা ইন্টারচেঞ্জ করবে না বারবার, তাই না? এসিতে তো একবার পজিটিভ, একবার কারেন্টের ডিরেকশন পাল্টায়, তার মানে কি? কারেন্টের ডিরেকশন পাল্টানো মানে হচ্ছে এসির যে পোলারিটি, সেই পোলারিটি একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, এরকম হতে থাকে। তো মানে একবার একটা তড়িৎদ্বার অ্যানোড হবে, এবার সেইটাই কিছুক্ষণ পর ক্যাথোড হয়ে যাবে, আবার সেটাই কিছুক্ষণ পর আবার অ্যানোড হয়ে যাবে, তাহলে কি করে তড়িৎ বিশ্লেষণ হবে? হবে না তো। অবশ্যই, অবভিয়াসলি এটা ডিসি হবে। আচ্ছা, HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? HCl গ্যাসের জলীয় দ্রবণে কি হয়? দেখো, HCl গ্যাসে যখনই তুমি জলীয় দ্রবণে ফেলবে, তখন এইখানে এইটা তৈরি হয়ে যাবে, এই যে এইচ আর এই দেখতে পাচ্ছ, এইটা মিলে, এই দুটো মিলে H3O হাইড্রোক্সোনিয়াম আয়ন তৈরি হয়ে যাবে, আর এখানে ক্লোরিন। এই যে আয়ন অ্যানায়ন, এই ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয়ে গেল, বুঝতে পারলে? এইটাই কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ প্রবহন করে। সেই জন্য এবার জলীয় জল জল যদি না দাও, তাহলে তো এই ক্যাটায়নটা তৈরি হচ্ছে না। এই ক্যাটায়ন জল দিলে বলেই তো এই ক্যাটায়নটা তৈরি হলো। ঠিক আছে, সেই জন্য জলীয় দ্রবণ তড়িৎ প্রবহন করে। বোঝা গেল? আর জলীয় দ্রবণ না হলে কিন্তু HCl এখান থেকে ভেঙে H+Cl- এটা হওয়ার টাফ, এটা হবেই না। এই জল দিলে তবে এই ক্যাটায়ন আয়ন পাবে তুমি, অর্থাৎ এটাই কারণ। আচ্ছা, অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। অ্যামোনিয়া থেকে উৎপন্ন জৈব সার হচ্ছে ইউরিয়া, CONH2 ইউরিয়া, ইউরিয়া। ওকে, অথবা দিয়েছে সিলভার নাইট্রেটে জলীয় দ্রবণে H2S গ্যাস চালানো করে যে কালো রঙের পদক্ষেপ পড়ে। আর সিলভার নাইট্রেট দ্রবণে তুমি যদি H2S চালাও, তাহলে কি হবে? সিলভার সালফাইড হবে, সিলভার সালফাইড, Ag সালফাইড Ag2S হবে। ঠিক আছে, Ag2S হবে, আর এখানে HNO3 হবে, HNO3। যাই হোক, অত লাগবে না, তোমাকে এটাই চেয়েছে। কালো রঙের পদক্ষেপ পড়ে, তার সংকেত দেখো Ag2S হবে, তার সংকেত হচ্ছে সিলভার সালফাইড, Ag2S। সালফাইডের যোজ্যতা 1 আর Ag যোজ্যতা, এই সালফাইডের যোজ্যতা 2 আর Ag যোজ্যতা 1। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার হয়? দেখো, মেলামাইনটা কিন্তু একটু মানে খটোমটো কোশ্চেন। মেলামাইন অ্যাকচুয়ালি কোন যৌগ ব্যবহৃত হয়? মেলামাইনটা অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ইনসুলেটর, কাপ প্লেট, এইগুলো তৈরি হয় মেলামাইন দিয়ে। মেলামাইনের আমি একজন আমাদের
ইতিহাসের মাস্টারমশাইয়ের সাথে বাইক করে আসছিলাম পরীক্ষা হওয়ার পর। আমি তখন মাস্টারমশাই জিজ্ঞেস করেছি, নয়নদা মেলামাইনটা কি দিয়েছে বলো তো পরীক্ষায়? তো আমিও জানি না মেলামাইন কি। তখন নয়নদা বললো, আরে মেলামাইনের থালা গ্লাস আমি শুনেছি আমাদের ওখানে ব্যবহার হয় ইনসুলেটিং। তখন মাথায় ইনসুলেটিং মেটেরিয়াল হতে পারে তাহলে। তারপর একটু খোঁজ খবর নিয়ে জানা গেলো যে এটা মেলামাইন দিয়ে ইনসুলেটিং জিনিসপত্র তৈরি করা হয়, এবং মেলামাইন প্রস্তুতির জন্য ইউরিয়া ইউজ হয়। এটা শুনলাম আমি, ইউরিয়া ইউজ হয়। ঠিক আছে, তো কোন যৌগ ব্যবহার হয়? উত্তর হবে ইউরিয়া। ইউরিয়া। এবার এইটা না অনেকে আন্দাজ করে পরীক্ষায় লিখে এসছে, যেমন আমাদের স্কুলের বিজয়। সে কি করেছে, সে এটা ইউরিয়া আনসার লিখে এসছে। কেন? না, তার মনে হয়েছে যে আগে ওই ইউরিয়া থেকে কোশ্চেন ছিল, হয়তো এইটাই হবে আনসার তার, সে আন্দাজে ইউরিয়া লিখে এসছে এবং অটোমেটিক্যালি তার মিলে গেছে আনসার কিন্তু। ঠিক আছে। তো অনেকেই লিখে এসছে, করতে পেরেছে, আবার ম্যাক্সিমাম স্টুডেন্টই পারেনি। স্টুডেন্টের দোষ দেবো কি? মেলামাইন কি এটা তো আমিও জানি না। মেলামাইন কি আমি কোনোদিন শুনিনি, কোনো বইতে পড়াইও নি কোনোদিন। তো এবার জানা রইলো, মাধ্যমিকে কোশ্চেন দিয়েছে মেলামাইন কি, মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার হয়। এরকম মানে কোথা থেকে কোশ্চেনটা দিল কে জানে। এরকম কোশ্চেন, এই কোশ্চেনটা দেওয়া উচিত। মানে তিনি ধরে নিয়েছেন যে আমি কিছুতেই 100 পেতে দেবো না স্টুডেন্টকে। মেলামাইন কি, যা এটা তো পারবি না তুই। এই হচ্ছে ব্যাপার, কি আর বলবো। আচ্ছা, এরপরে C2H6O6 সংকেত দ্বারা, এটা তো জানো, এটা খুব কমন কোশ্চেন পড়ে গেছে তোমাদের। সেটা হচ্ছে এটা থেকে মিথানল হতে পারে C2H5OH। দেখো এটাও কিন্তু C2H6 আছে, এটা আরেকটা হতে পারে এইটা, মানে তোমার ডাইমিথাইল ইথার যাকে বলে, এটাও কিন্তু তোমার হতে পারে। ওকে, আবার ফোন চলে এলো একটা। উফ, ইউটিউবে পড়াতে দেবে না বলে ঠিক করেছে প্রকৃতি। কত ফোন আসছে। যাই হোক, কোথায় ছিলাম যেন আমরা? এই করতে করতে ভুলভাল সলিউশন না হয়ে যায়। কোথায় দেখি, দাঁড়াও। হ্যাঁ, এটা তো হয়ে গেল নাকি? হ্যাঁ, এইগুলো লিখলেই হয়ে যাবে, তোমার চিন্তা নেই। এবার এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংজ্ঞা। এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন। বিউটেন তো এই 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 চারটে, ক্যাচাং ক্যাচাং ক্যাচাং, কুচুং কুচুং, কুচুং কুচুং, চাকাস চাকাস চুকুস। তাহলে এবার এখানে এইচ বসিয়ে দাও সব করা, দেখো। এই তো এই H দেখো, C4, H10 হয়ে গেল, দেখো তো কি হলো। হ্যাঁ, এই বিউটেন হয়ে গেল। C4 ছটা, 3 3 6, হ্যাঁ। তাহলে এই এলপিজি গ্যাসের মূল উপাদানের গঠনমূলক সংকেত হলো বিউটেন। প্রথমে লিখবে বিউটেন, বিউটেন লেখার পর গঠনমূলক সংকেতটা তুমি এখানে লিখে দেবে, হয়ে গেল। এবার বলছে 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত। আরে কোশ্চেনও তেমনি করেছে। এটা 1122 টেট্রাব্রোমো মানে টেট্রাব্রোমো ইথেন, যেহেতু বলেছে ইথেন, ইথেন মানে মিথেন ইথেন এরকম থাকবে, দুটো কার্বন থাকবে। 1122 টেট্রাব্রোমো মানে চারটে ব্রোমন লাগবে, ও ব্রোমিন লাগবে। তাহলে এক কাজ করো, চারটে ব্রোমিন হিসেবে দিয়ে দাও। 11 এই হয়ে গেল, 22 হলো, টেট্রাব্রোমো হয়ে গেল। এবার ইথেন, এবার এখানে এবার এখানে টুকটুক করে টেট্রাব্রোমো, এই হচ্ছে তোমার সংকেত। ঠিক আছে, হলো, বোঝা গেল। এবার আসছে ফায়ার আইসের সংকেত লেখো। ফায়ার আইসের সংকেত তো এইটা হবে, এইটা হবে, এইটা এইটা, এই 23টা জল থাকে, এটা হচ্ছে ফায়ার আইস। এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? মিথেন গ্যাস ফায়ার আইস থেকে তো পাওয়া যাবে, কিন্তু এটা কিন্তু খুব একটা ঝামেলার প্রসেস, খুব একটা সহজ প্রসেস নয়। কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? তো তোমার ওই মিথেন হাইড্রেট লাগবে, মানে ধরো এইটা, এইটা তুমি লেখো এইভাবে, মিথেন হাইড্রেট। ঠিক আছে, এই এইবার এটাকে তোমার পাইপের মধ্যে, তো এটার মধ্যে দিয়ে, এটার উপর পাইপের মধ্য দিয়ে CO2 গ্যাসকে যদি তুমি চালাও, CO2 গ্যাসকে চালালে তুমি এবার এখান থেকে মিথেনটাকে প্রতিস্থাপিত করতে পারবে। ওকে, তো মিথেন প্রতিস্থাপিত করতে পারবে। এবার তুমি এখানে লিখতে পারো যে মিথেন বেরিয়ে গেছে, CH4 লিখতে পারো তুমি এখানে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে, কোথায় গেল CH4, এই মিথেন বেরিয়ে গেল, এবং এর সাথে CO2 হাইড্রেট, CO2 এর সাথে ওই জলটা আসবে আর কি, বুঝেছো? এই এই হচ্ছে তোমার অবস্থা। এই এই হচ্ছে ব্যাপার। মানে তোমার সোজা কথা, মিথেন হাইড্রেট থেকে মিথেন পেতে গেলে CO2 চালনা করতে হবে, তবে তুমি মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস পাবে। ঠিক আছে, এটাও কিন্তু খুব একটা সহজ কোশ্চেন ছিল না। ওকে, মানে আনকমন কোশ্চেন। পুরো কোশ্চেনটা সলভ করলে বোঝা যাচ্ছে কিরকম ছোট 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 হালকা হালকা দেওয়া আছে। এবার এই কোশ্চেনটা -3টা কি করে দিতে হবে এটা তোমরা নিজেরাই পারবে। -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন এটা ছিল, মানে T1, যখন T1 -3 মানে তোমার কি কেলভিন স্কেলে কি 273 -3, তাই না? 270। আচ্ছা, V1 তখন কত? V1 হচ্ছে 750 সিসি। 750 সিসি মানে হচ্ছে, আর 750 সিসি লেখো না,
আচ্ছা, এরপরে কি করলে তুমি? 1 লিটার করতে হবে, তাহলে ভি টু করতে হবে 1 লিটার। 1 লিটার মানে 1000 সিসি। তখন টেম্পারেচার কত, টি টু কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এটা তো V1/T1 ইজিক্যাল টু V2/T2, এই ফর্মুলায় পরপর বসিয়ে দাও। বসিয়ে দিলেই তুমি অঙ্ক করে ফেলতে পারবে। ঠিক আছে, এটা করলাম না আমি। এবার পরের কোশ্চেন হচ্ছে এইটা, 4 অ্যাটমসফিয়ার চাপ মানে পি ইজিক্যাল টু 4 ATM লিখে দাও, এটিএম। তারপরে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টি ইজিক্যাল টু 27 ডিগ্রি সেলসিয়াস মানে 273 + 27, তাহলে 300 কেলভিন হয়ে গেল। প্রশ্নটায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস, তার মানে এন ইজিক্যাল টু কত হবে? 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস, 8 বাই হাইড্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব কত? 2। তাহলে এটা হচ্ছে এন মানে 4। বেশ, আয়তন কত হবে? কোথায় না, এবার আয়তন বার কর, পিভি ইজিক্যাল টু এন আর টি, পিভি ইজিক্যাল টু এন আর টি বসাবে, পি ইজিক্যাল টু 4 অ্যাটমসফিয়ার বসাবে, ভি ইজিক্যাল টু আয়তন জানো না তুমি, এন ইজিক্যাল টু কত? এন ইজিক্যাল টু হচ্ছে কি 4, আর ইজিক্যাল টু দেখো না বসে দেওয়া আছে, লিটার অ্যাটমসফিয়ারের ভ্যালু দেওয়া আছে 0.082, এই হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারের ভ্যালু। ঠিক আছে, আর টি, টি হচ্ছে 300। ব্যাস, এবার এখান থেকে তুমি ভিটা ক্যালকুলেট করতে পারবে, খুব ইজিলি এটা ক্যালকুলেট করা যাবে। হলো। বেশ, সমবাহু ত্রিভুজ প্রিজমের পৃষ্ঠে, সমবাহু প্রিজম মানে তার অ্যাঙ্গেল অফ প্রিজম হয়ে গেল 60 ডিগ্রি, এটা প্রথমে লিখে ফেললো। সমবাহু প্রিজম মানে এখান থেকে এটা পেয়ে যাচ্ছে, প্রিজমের পৃষ্ঠে একটা আলোক রশ্মি কত কোণ আপতিত হলো, মানে I1টা কত জানতে চাইছে। রশ্মির ন্যূনতম চ্যুতিকোণ হবে 20। ন্যূনতম চ্যুতি মানে ডেল্টা এম ইজিক্যাল টু 20। দেখো ন্যূনতম চ্যুতি মানে I1 আর I2 কিন্তু সেম হয়ে গেল, তাহলে এই দুটোকে আমি আই ধরে নিচ্ছি। তাহলে এবার তোমাকে বার করতে হবে আই কত। তাহলে সোজা কথা, ডেল্টা এম ইজিক্যাল টু কি না 2I - A, এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা ডেল্টা এম এর জায়গায় 20 বসাও, 2I লিখলে এরকম, আর এখানে এই জায়গায় 60 বসাও, তাহলে 60 আর 20 80, আই ইজিক্যাল টু আসছে 80/2 40। এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলে তোমায় আলো ফেলতে হবে। 2 মিলিমিটার রোধের বেধের কাঁচের ফলকের মধ্য দিয়ে অতিক্রম করতে গেলে আলোক রশ্মির কত সময় লাগবে? দেখতে হবে আলোক রশ্মি যখন এই কাঁচের ফলকে ঢুকছে, আলোক রশ্মির বেগ কিন্তু পাল্টাবে। আলোক রশ্মির বেগ কিরকম হয়ে যাবে? তোমরা জানো যে প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমের বেগ বাই ওই মাধ্যমের বেগ। তাহলে প্রতিসরাঙ্ক, এখানে আলোর প্রতিসরাঙ্ক 1.5 বলে দেওয়া আছে। ওই জিনিসটা 3 × 10⁸ হচ্ছে আলোর বেগ। এখানে ভি মানে কাঁচের মধ্যে বেগ কত বেরিয়ে যাবে, ভি ইজিক্যাল টু তাহলে বেরিয়ে যাচ্ছে কত? 2 × 10⁸। এটা হচ্ছে, তাহলে এই ভেলোসিটিতে তোমার কত থিকনেস অতিক্রম করতে? 2 মিলিমিটার অতিক্রম করতে হবে। তাহলে 2 মিলিমিটার যে টাইম লাগবে সেটা হচ্ছে 2 মিলিমিটার মানে 2 × 10⁻³ মিটার ডিভাইডেড বাই 2 × 10⁸। তাহলে 10⁻11 সেকেন্ড, এত সেকেন্ড লাগবে। ওকে, তো হয়ে গেল। এটাও কিন্তু খুব সহজ প্রশ্ন ছিল না। ওকে, নেক্সট চলে যাও। কত? আচ্ছা, এবার এই কোশ্চেন, বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও ইএমএফ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে দেখো, বৈদ্যুতিক অভ্যন্তরীণ রোধ ইএমএফ, তাহলে এই হচ্ছে দিয়ে তোমার মনে করো একটা কোষের অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে ইএমএফ। আচ্ছা, মনে করো এই বাহ্যিক রোধ হচ্ছে ক্যাপিটাল আর। তার মানে তুমি বলতে পারো E/r/R ইজিক্যাল টু হচ্ছে কারেন্ট। ওকে, তোমাকে কোথাও ই আর আর এর মধ্যে সম্পর্ক আনতে হবে, রাইট? তাহলে তুমি তাহলে বুঝতেই পারছো যে আর প্লাস আর ইজিক্যাল টু আসছে E/I, আসছে আসছে। তাহলে আর ইজিক্যাল টু কি আসছে? E/I মাইনাস E/I মাইনাস ক্যাপিটাল আর। ওকে, তাহলে এই হচ্ছে তোমার বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও ইএমএফ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে দিয়েছিল। তো এটা তুমি বলতে পারো যে এইভাবে এটা হচ্ছে, সম্পর্কটা আসছে, এইভাবে এটা হতে পারে। ইএমএফ এর সাথে অভ্যন্তরীণ রোধের সম্পর্ক, কি অদ্ভুত প্রশ্ন! আর অভ্যন্তরীণ রোধের সাথে ইএমএফ এর সম্পর্ক আমি কোথা থেকে পাবো? অভ্যন্তরীণ রোধ কি ইএমএফ এর উপর ডিপেন্ড করে? একটা ব্যাটারির ইএমএফ আর অভ্যন্তরীণ রোধ কিভাবে রিলেটেড হয়? কোনোদিনই রিলেটেড না, কোনোদিনই না। এ কোন ব্যাটারি কত অভ্যন্তরীণ রোধ জানতে গেলে তোমাকে দেখতে হবে সার্কিটে কত কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা জানতে হবে, তবে তো বেরোবে। অভ্যন্তরীণ রোধের সাথে ইএমএফ এর ডাইরেক্ট সম্পর্ক কিন্তু হয় না। তো এরকম ভাবে অ্যান্সারটা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। বুঝা গেল? তাহলে এটাই অ্যান্সার হবে, আর এর সাথে এটা ম্যাথমেটিক রিলেশন এটা আসবে। আচ্ছা, আর এটা বলতে পারি যে অভ্যন্তরীণ রোধ যত তোমার বাড়বে তত মানে বাহ্যিক যে রোধ, মানে ব্যাটারি দিয়ে যে মানে যে জিনিসটা চালাতে চাইছো তার এগেনস্টে ভোল্টেজ তত কমবে। বেশ, অষ্টসূত্রের সংজ্ঞা দাও, অষ্টসূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটো যৌগের উদাহরণ দিতে বলেছে। তো অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। অষ্টসূত্রের সংজ্ঞা হচ্ছে, এটা তুমি ওই পিরিয়ডিক টেবিলের
অষ্টক সূত্রের সাথে গুলিয়ে ফেললে চা হয়ে যাবে। এটা পিরিয়ডিক টেবিলের অষ্টক সূত্র নয় যে 8টার পর রিপিট হচ্ছে, সেটা নয় কিন্তু, ঠিক আছে? এই অষ্টক সূত্র হচ্ছে যে কোনো জৈব যৌগ যখন গঠন হয় তখন জৈব যৌগ গঠনের আহ, জৈব যৌগ হোক বা যেমন যৌগ হোক, যৌগ গঠন যখন হয় তখন যৌগ যখন গঠন হচ্ছে, যখন কোনো যৌগ গঠন হচ্ছে তখন সেই যৌগ গঠনের সময় যে মৌলগুলো ইনভলভ থাকছে সেই মৌলগুলো কি চায়, সেই মৌলগুলো সব সময় চাইবে, প্রত্যেকটা মৌল চাইবে যে সে তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল আছে তার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। এবং নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল তার লাস্টের কক্ষে ম্যাক্সিমাম ক্ষেত্রে 8টা কি 2টো ইলেকট্রন থাকে, 8টা থাকতে পারে, 2টোও থাকতে পারে, এরকম। তার মানে ও চাইবে আমার শেষ কক্ষে যেন 2টো বা 8টা ইলেকট্রন থাকুক। তো অষ্টসূত্র যেহেতু, তাহলে 8টা ইলেকট্রনের কথা তোমায় বলতে হবে। অর্থাৎ বলতে হবে যে কোনো যৌগ গঠনের সময় যৌগ গঠনকারী মৌলগুলো চাইবে তার বহিস্থ কক্ষে যেন 8টা ইলেকট্রন থাকে, এইভাবেই সে যৌগ গঠন করবে। এটাকেই বলছে অষ্টক সূত্র, ঠিক আছে? তো এটা লিখলে বেশ। এবারে ব্যতিক্রম তো আছে, ব্যতিক্রম হচ্ছে SF6, এটা একটা ব্যতিক্রম হচ্ছে। এখানে অষ্টকের সম্প্রসারণ হয়ে যাচ্ছে। তাহলে তোমার এছাড়া আছে BCl3, বোরন ট্রাইক্লোরাইড, এখানেও অষ্টসূত্র ব্যতিক্রম তুমি দেখতে পাবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ব্যতিক্রম। এই নিয়ে একটা ডিটেল ক্লাস কিন্তু আমার আছে, ঠিক আছে? তো এটা যদি ক্লাসটা দেখতে চাও, এটা ভালো করে বুঝতে চাও, তাহলে এই মুহূর্তে আমি দেখো একটা দেখাচ্ছি এখানে, তোমার আই বাটনে একটা লিঙ্ক তুমি পেয়ে যাবে, এখানে ওই লিঙ্কটা ক্লিক করলে তুমি এই ক্লাসটা দেখতে পাবে যে কি করে কি হচ্ছে, ডিটেলটা দেখা যাবে। যাই হোক, তোমাকে এখন ডিটেল ফিটেল তো চাইনি, জাস্ট দুটো যৌগের নাম বলতে চাইছি, তাই এরকম বললেই হবে। আয়নীয় যৌগ সমযোজী যৌগের গুরুত্বপূর্ণ পার্থক্য এটা আর লিখছি না। আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয় কেন, এটা তো সকলেই জানো, এটা ক্লাস 8 থেকে পড়ে আসছে তোমরা। ধরো এটা আয়নীয় যৌগ, তো তো এটা তো ধরো একটা মলিকুল হিসেবে থাকে না, এ আয়ন হিসাবেই থাকে, Na+Cl এইভাবে থাকে, ঠিক আছে? এইভাবে থাকে। তো এই জন্য তুমি এইটা হচ্ছে, তাহলে তোমার আয়ন মলিকুল হিসেবে যখন থাকেই না, তাহলে আণবিক গুরুত্ব তুমি লিখবে না, আণবিক গুরুত্ব হিসেবে তাদেরকে বর্ণনা করবে না, যেহেতু আয়ন হিসেবে থাকে তোমাকে এটাকে বলতে হবে আণবিক গুরুত্ব নয়। তো এটাকে কি বলতে, এটা ফর্মুলাইড বলা হয়, ঠিক আছে? এটাকে ফর্মুলাইড বলা মানে জাস্ট যে ফর্মুলাটা হয়েছে সেই ফর্মুলাতে এই Na আর Cl এর ওয়েট গুলো মানে মানে আণবিক গুরুত্বগুলো আলাদা আলাদা করে এগুলোকে বলা হয়। যদিও সেই মানে আণবিক গুরুত্বই তোমার বেরোবে, কিন্তু নামটা আণবিক গুরুত্ব দেবো না, যেহেতু অণুর অস্তিত্ব নেই, আয়নের অস্তিত্ব রয়েছে, তাই আণবিক গুরুত্ব না বলে আমরা কি বলবো, ফর্মুলা ওয়েট। কেন না, ফর্মুলা রয়েছে, ওখানে ফর্মুলা দিয়ে ওয়েটটা ডিটারমিন করছো, Na আর Cl, এই ফর্মুলা থেকে ওয়েটটা ডিটারমিনেশন হচ্ছে, তাই ফর্মুলা ওয়েট। বেশ, অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যায় না, রিয়াকশন হয়ে যায়, তুমি জানো, এটা বইতে সব বইতে আছে ইজিলি, এটা ইজি, খুবই ইজি কোশ্চেন। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় সোডিয়াম ধাতু নিষ্কাশন অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড, এটাও তুমি পারবে। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশনে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন? ওকে, তো এখানে এটাও একটা বাঁশ কোশ্চেন আমরা দেখতে পেয়ে গেলাম। বাঁশ কোশ্চেন মানে এই কোশ্চেনটা তুমি পাবে না, বইতে পাবে কোথায়? সোডিয়ামের নিষ্কাশন তোমাদের আছে, তোমাদের তো কার্বন বিজারণ আছে, এই সোডিয়াম কি করে নিষ্কাশন করা হয় তোমার বড়জোর বইতে তড়িৎ বিশ্লেষণ করে করা হয় লেখা আছে, কিন্তু সেখানে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময় অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডের কি ভূমিকা, এই ভূমিকা নিয়ে কোশ্চেন করাটা খুব বেআইনি হয়ে গেছে, তাই না? তো এটা ভূমিকাটা হচ্ছে কিছু না, ভূমিকাটা যে সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট যেটা সেটাকে লোয়ার করে দেয়, কমিয়ে দেয়, মানে তোমায় বলতে হবে যে NaCl এর গলনাঙ্ক কমায়, গলনাঙ্ক কমায়। তো এই হচ্ছে কোশ্চেন। কি বলবো, এর সাথে একটা অর অবশ্য রয়েছে, মানে এটা যদি কেউ না পারে তার সাথে একটা অর আছে অবশ্যই, এটাই তাহলে করো, অরটা এটা করো না। লোহার মরিচা পড়ার প্রতি, এটা তো খুব ইজি কোশ্চেন, এটা আবার ওই এই অরটা আবার প্রচন্ড ইজি দিয়ে দিয়েছে, বুঝলে? তাহলে ক্ষমা করে দিলাম, যাও কোশ্চেন পেপার সেটারকে। ডিনেচার্ড স্পিরিট, এটা খুব কমন কোশ্চেন, লিখতেই পারবে, ইজি। ইথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার, যদি এইটা না মনে থাকে তাহলে ডিনেচার্ড স্পিরিট তো সবাই পড়েই গেছো তোমরা, পরীক্ষা, এটা মাধ্যমিক পরীক্ষা তো বহুবার এসছে, এটা হতে পারে। ওকে, আচ্ছা, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল। এগুলো কে কি বলবো, জানো, গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য, ওটা তো ইজি। ত্রুটিপূর্ণ স্বীকার্য তুমি বলতে পারো যে পয়েন্ট মাস ধরা হয়েছিল, যার কোনো আয়তন নেই ধরা হয়েছিল, অ্যাকচুয়ালি গ্যাসের অণুগুলোর আয়তন তো থাকে, এটা একটা ত্রুটিপূর্ণ স্বীকার্য ছিল। আবার গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই ধরানো হয়েছিল, কিন্তু সেখানে আকর্ষণ বল তো থাকে। এই দুটো লিখলেই তোমার হয়ে যাবে। লোহিত তপ্ত আয়রনের প্রতি স্টিম চালানো করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে, এখানে তোমার ইকুয়েশনটা জানতে হবে। লোহিত তপ্ত আয়রন মানে এইটা, তার সাথে যদি স্টিম দাও
তাহলে কি হবে জানো? তাহলে Fe3O4 হবে, Fe3O4, আর তার সাথে তোমার হাইড্রোজেন গ্যাস বেরোবে। এবার এইটাকে তোমাকে একটু ব্যালেন্স ট্যালেন্স করে নিতে হবে আর কি, আর কিছুই না। এই তুমি 3টে Fe আছে, Fe3 করে নিলে, এখানে 4টে অক্সিজেন আছে, তাহলে এক কাজ করো, এখানে 4 বসাও, 4টে হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন হয়ে গেল। তাহলে এখানে তুমি একটা সুন্দর করে 4 বসিয়ে দাও। এই এই তুমি ব্যালেন্স করে নিলে ব্যাস। এই ব্যালেন্সের পর তুমি কি করতে হবে তুমি সকলেই জানো। কি কি যে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে কি পরিমাণে এসছো, তাহলে এখানে আয়রনের 56 বলে দিয়েছে, তাহলে 3 ইন্টু 56 এখানে আছে। হুম, কি পরিমাণ লোহিত, 21 গ্রাম লোহিত তত্ত্ব আয়রনের প্রতি স্টিম চাইলে কি পরিমাণ এইসব যে 56 এ যে কি পরিমাণ পাচ্ছ, 4 ইন্টু হাইড্রোজেনের হচ্ছে কত, 2। তাহলে তুমি আহ, এই এত গ্রাম থেকে 3 ইন্টু 56 গ্রাম থেকে তুমি পাচ্ছ 8 গ্রাম হাইড্রোজেন। তাহলে তাহলে ওই কি নিয়ম করে দাও, তাহলে 21 গ্রাম থেকে তুমি কত পাবে। ওকে, তো এটা এইভাবে করে দিতে পারো, ইজিলি হয়ে যাবে, অসুবিধা নেই। তারপরে O2 উপস্থিত SO2 জারণের ফলে SO3 প্রস্তুত করালো, 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 প্রয়োজন হবে। এটা খুবই সোজা কোশ্চেন, মানে SO2 প্লাস O2, এই রিয়াকশনটা তোমার জানলেই চলবে, SO3। ওকে, তো এবার এখানে 2 বসাও, মানে 2 ওখানে আছে, এই 2 এই বসে, এইটা ব্যালেন্স হয়ে গেল। এবার ব্যালেন্স করে তুমি এবার করো তোমার অঙ্ক, কত গ্রাম 40 গ্রাম SO3 উৎপন্ন করতে হবে। তাই এখানে দেখো কত কত ধানে কত জল দেখে নাও। তাহলে SO2 বলতে কত, SO2 মানে S মানে 32, আর অক্সিজেনের 16 দুগুণে 32, এই 32, তাহলে 32 বলতে 64 ইন্টু 2, এত গ্রাম SO2 লাগছে 40 গ্রাম SO3 উৎপন্ন করতে। এত SO3 লাগছে, SO3 মানে কত, 2 ইন্টু 32 প্লাস 16 ইন্টু 3, তাহলে এত গ্রাম। তাহলে এত গ্রাম SO2 থেকে এত গ্রাম SO3 পাচ্ছ। তাহলে তোমার জানতে চেয়েছে কত না 40 গ্রাম, 40 গ্রাম থেকে তুমি কত পাবে। ব্যাস, এটা ইজিলি এভাবে করে দেবে, তাহলেই হবে। বেশ, তাপ পরিবাহিতাঙ্কের সংখ্যা, তাপীয় রোধের একক, এগুলো খুব ইজি কোশ্চেন। তাপটা হয়ে যাবে, তাপীয় রোধের একক তোমরা জানো, এটা বইতেই পেয়ে যাবে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, চার্লস সূত্রের মান নির্ণয় করো, পারা যাবে। চার্লসের সূত্রের সাহায্যে মান নির্ণয় করাটা কিন্তু একটু টাইট কোশ্চেন, মানে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও গ্যাসের, এটা খুব ভালো কোশ্চেন। এই সংজ্ঞা দিতে গিয়ে অনেকে গন্ডগোল পাকিয়ে দেবে, কারণ আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে গ্যাসের আয়তন শুরু হয়, এটা তোমায় বলতেই হবে, নাহলে কোশ্চেন আনসার কেটে দেবে। বলতে হবে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ঠিক এরকম হবে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে হেডিং দিয়ে লিখলে, একটি গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ওই গ্যাসটি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার তুলনায় যত আয়তন বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, মানে আর বলে দেবো আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, আবার বলেছি, এটাকে ম্যাথমেটিক্যালি আমি লিখে দিচ্ছি ফর্মটা, তাহলে তুমি বুঝতে পারবে। এইভাবে লিখতে হবে, গামা ইজিক্যাল টু হচ্ছে ভিটি মাইনাস ভি0, মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে T ডিগ্রি সেলসিয়াসে গ্যাসটাকে নিয়ে গেলাম, ধরলাম 0 ডিগ্রিতে ভি0 ছিল, ঠিক আছে, 0 ডিগ্রি ভি0 ছিল, আর T ডিগ্রি সেলসিয়াসে ভিটি হয়ে গেল, তাহলে কত পরিবর্তন হলো, ভিটি মাইনাস ভি0 পরিবর্তন হলো। বেশ, তাহলে ওরা গ্যাসের আয়তন ছিল তো ভি0, তাহলে প্রতি একক আয়তনে পরিবর্তন হলো কত, মানে ভি0 মধ্যে বাড়ে ভিটি মাইনাস ভি0, তাহলে 1 মধ্যে বাড়ে ভিটি মাইনাস ভি0 ডিভাইড বাই ভি0। ঠিক আছে, বেশ, এবার এবার T ডিগ্রি সেলসিয়াসে বেড়েছে তো, তাহলে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসে কত বাড়বে, তাহলে আবার টি দিয়ে ভাগ করতে হবে। ওটা বোঝা গেল, মানে বলতে হবে যে ভি0 আয়তনের গ্যাস T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তনে বাড়ে হচ্ছে ভিটি মাইনাস ভি0। ঠিক আছে, তাহলে এক আয়তনের গ্যাস এক উষ্ণতা বৃদ্ধির জন্য কতটা বাড়বে, ভিটি মাইনাস ভি0 বাই ভি0 টি, এইটা হচ্ছে তোমার গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে বলতে হবে যে একটি গ্যাসের প্রতি একক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর যা আয়তন, তার তুলনায় যত পরিমাণ আয়তন বাড়ে, সেটাই হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এইভাবে বলি তোমার আনসার হয়ে যাবে। এবার বলেছে যে চার্লসের সূত্র থেকে মান নির্ণয় করো, এইটা তো চাপ খেয়ে যাবে স্টুডেন্টরা, চার্লসের সূত্র থেকে মান যখন নির্ণয় করতে দেবে তখনই কিন্তু গ্যারাগল হয়ে যাবে, তখন এবার মান নির্ণয় আর করতে হবে। চার্লসের সূত্র কি, চার্লসের সূত্র ভিটি ইজিক্যাল টু ভি0 1 প্লাস টি বাই 273। ঠিক আছে, তো এইখান থেকে তোমাকে এই ফর্মটা আনতে হবে, এই সূত্র থেকে। ঠিক আছে, এই সূত্র থেকে যেই তুমি এই ফর্মটা আসবে, তুমি দেখবে গামা ইজিক্যাল টু তোমার চলে এসছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এইভাবে আসবে, তুমি চেষ্টা করে দেখো। এইটা ভিটি এই ফর্মুলা তো রয়েছে, এই ফর্মুলা থেকে তোমাকে কি বার করতে হবে, এই ফর্মুলা থেকে তোমাকে এই ফর্মটা আনতে হবে, এটা তো পারবেই, এদিক ওদিক বিয়োগ টিয়োগ করে দেখো, করে যাবে। ঠিক আছে, ঝামেলার কোশ্চেন হচ্ছে এই, সোজা কোশ্চেন কোথায় হয়েছে এটা। ঠিক আছে, চাপ খেয়ে যাবে স্টুডেন্টরা। যাই হোক,
মানে যেহেতু এটা অডটা পেরে যাবে তাই এটাই আর আসতে হবে না। অডটা পেরে যাবে অনেকেই। এখন ভালো করে বইয়ের সবকটা টপিক ভালো করে পড়তে, কোনো টপিক বাদ ফাদ দিলে তুমি অডের চান্সও মিস করে যাবে। ঠিক আছে? বেশ। আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। এই একটা কোশ্চেন, আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক লিখতে দিয়েছে। দেখো, আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক সম্পর্ক। আর কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। বেশ, তো এইটা কোশ্চেনটা দিয়েছে, এটা আমি একটু এটা পরিষ্কার করে দিই। আচ্ছা, এক কাজ করি, এটাকে একটু নামাই, ঝামেলা হচ্ছে। যা হুস। এই এইটাকে না একটু আমি একটু উড়িয়ে দিই, হ্যাঁ, একটু উড়িয়ে দিই তাহলে সুবিধা হবে। বেশ, এটাকে উড়িয়ে দিই। উম, যা হোক, এবার জায়গাটা পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, জায়গাটা পরিষ্কার হয়ে গেল। আর একটু পরিষ্কার করে দিয়ে দাও, এটা তো বুঝে গেছো, এটা কেটে উড়িয়ে দিলে অসুবিধা কিছু নেই, আমার জায়গাটা পরিষ্কার করার কথা। যারা যদি দেখার দরকার তাহলে ভিডিওটাকে আরেকবার এগিয়ে পিছিয়ে তোমার মতো করে দেখে নেবে। যাই হোক, এবার আমরা যে কোশ্চেনটা আসছে সেটা কোশ্চেনটা যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটা লিখতে বলছে। আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক মানে কোনো একটা মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর কোনো একটা মাধ্যমের ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক তোমায় লিখতে হবে। ঠিক আছে, দেখো কি করে। মনে করো এটা একটা মাধ্যম। ঠিক আছে, এই একটা মাধ্যম, আর একটা মাধ্যমও চাই, আর একটা মাধ্যমও চাই। মনে করো এই আরেকটা মাধ্যম, এই আরেকটা মাধ্যম। হলুদ রঙের মাধ্যম একটা, কালো রঙের মাধ্যম একটা, দুটো মাধ্যম। হলুদ রঙের মাধ্যমটার নাম দিচ্ছি এ, আর কালো রঙের মাধ্যমটার নাম দিচ্ছি আমি বি। দুটো মাধ্যম আলাদা। ঠিক আছে, তাহলে যদি আমি বলি যে আলো ধরো এইখান থেকে আসছে, এই মাধ্যম থেকে এসে এইভাবে যাচ্ছে, এটা মনে করো আলো যাচ্ছে। আচ্ছা, আলো যাওয়াটাকে একটু অন্য কালার দিয়ে দেবো, অন্য কালার দিয়ে দিই, অন্য কালার হয়ে যা বাবু। অন্য কালার দিয়ে দিই টুকুস, এই কালার দিয়ে মনে করো এই আলো আসছে, মনে করো এই আলো আসছে, এই ঢুকলো। ঠিক আছে, তাহলে তাহলে আমি বলবো যে মিউ বি এর প্রতিসরাঙ্ক, এটা কার হবে, বি এর প্রতিসরাঙ্ক, কার রেসপেক্টে, বি এর প্রতিসরাঙ্ক এর রেসপেক্টে। তাহলে মিউ বি এ, বি এর প্রতিসরাঙ্ক এর রেসপেক্টে, তাহলে ইজ ইকাল টু কি লিখবো, ইজ ইকাল টু লিখবো মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। এই যে লিখলাম না মিউ বি আর মিউ এ, এটা হচ্ছে কিন্তু মিউ বি এর অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক ডিভাইড বাই মিউ এর অ্যাবসলিউট প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ এর পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে কোনো মাধ্যমের রেসপেক্টে এইটাই হচ্ছে তোমার সেই সম্পর্কটা। ঠিক আছে, মানে এই দুটো হচ্ছে তাহলে বলতে হবে, এইভাবে লিখতে হবে যে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের, সরি ভুল বললাম, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক লিখতে হবে, এটা এইভাবে লেখো তুমি যে বি মাধ্যমের মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে সাপেক্ষে সমান সমান বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক। হাতের লেখা খারাপ হলো, কিছু মনে করো না। এই হচ্ছে তোমার আনসার, এই আনসার লিখলে তুমি পাবে নাম্বার আর কি, বুঝতে পারলে? কি বিপজ্জনক কোশ্চেন না? অবশ্যই বিপজ্জনক কোশ্চেন। এই কোশ্চেনের তো ভালো ভালো স্টুডেন্টরা একটু লিখতে গিয়ে কেস খেয়ে যাবে। কি বলবো আর, বুঝেছো? ঠিকঠাক করছি তো রেকর্ডিং? এতগুলো ফোন এসছে পড়াতে পড়াতে ঠিকঠাক রেকর্ডিং করছি না, 14 বার দেখতে হচ্ছে। কালও এরকম রেকর্ডিং করেছিলাম, 14 বার ফোন আসছিল মাধ্যমিক করতে করতে, রেকর্ডিংটা একটু আমার ভালো হয়নি, ওই জন্যই একবার করছি আজকে, ভালো করে সুন্দর করে হয়নি। যাই হোক, কি আর বলবো, ক্যামেরা ফ্যামেরা ঘুরে গেছে, ভালো লাগে না। কোথায় যে ক্যামেরাটা আসছে, আমার ছবি দিচ্ছে না অন্য কারো ছবি দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, কোথায় গেল? আরে এটাই এডিট করে বার করতে গেলে দম বেরিয়ে যাবে, কম্পিউটারে এডিট করা এত শক্ত না, প্রচুর টাইম লাগে, অর্থাৎ আনএডিটেডই যাবে। আমি যতটা পারি পজ টজ করে চালাচ্ছি, বুঝেছো? তুই ভাবছো স্যার এডিট করছেন না কেন, এগুলোকে পারবো না এডিট করতে, মানে কম্পিউটারে প্রচুর সময় নেয়। কোশ্চেনটা কোথায় গেল, আলোর বিচ্ছুরণের, আচ্ছা এইটা তো হয়ে গেল। এই একটা কোশ্চেন দিয়েছে, ও নমস্কার নমস্কার,
8 অথবা, নমস্কার। এই কোশ্চেন কে সেট করেছে আমি জানি না ভগবান। हे प्रभु, हे कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ, मेरा तो गामछा भी खुल गया। হ্যাঁ, ঠিক আছে, মেরা তো গলা অব্দি পানি আ গয়া এই কোশ্চেন দেখে, বুঝলে কি বলবো আর। কোশ্চেন দেখো কি কোশ্চেন দিয়েছে, দেখাও যে একবর্ণী প্রিজমের সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে প্রতি আলোক রশ্মির চ্যুতি ন্যূনতম হবে, মানে দেখাতে হবে। কি বিপদ, মনে করো সমবাহু প্রিজম এটা, হুম, এই সমবাহু প্রিজম, ভালো কথা। এবারে একবর্ণী আলো আসছে, মনে করো একটা একবর্ণী আলো সুই টুকুস, এই টুকুস, এই টুস বেরিয়ে গেল। এবার প্রতিসমভাবে নির্গত হলো, প্রতিসমভাবে নির্গত হওয়ার অর্থ কি? প্রতিসমভাবে নির্গত অর্থ হচ্ছে এটাই, যে এইখানে যে কোণ হবে এইখানেও সেই কোণই হবে। যদি প্রতিসমভাবে নির্গত হয় তাহলে চ্যুতি হবে ন্যূনতম। চ্যুতি মানে কি? চ্যুতি মানে এইটা, চ্যুতি মানে যাওয়ার কথা ছিল এইদিকে, গেল এইদিকে, তাহলে এইটা হচ্ছে সেই চ্যুতি। এই চ্যুতিটা ন্যূনতম হবে কখন? যখন প্রতিসমভাবে আলোরশ্মি মানে প্রিজমের মধ্যে দিয়ে আলোরশ্মি যখন প্রতিসমভাবে নির্গত হয়, মানে এদিকে যেভাবে কোনো ঢুকেছে ওইভাবে সেই কোণে যদি ঢোকে, এইভাবে যদি বেরোয় তাহলে ওটা ন্যূনতম হবে। এটা দেখাতে বলেছে, দেখাবো কি করে তাহলে? তাহলে এক কাজ করো, এটাকে I1 এটাকে I2 ধরো, দিয়ে ন্যূনতম তাহলে চ্যুতির ফর্মুলা কি আসবে? ডেল্টা ইজ ইকুয়াল টু আসবে I1 প্লাস I2 মাইনাস এ, আসবে কিনা? আসবে, এটা আসবে চ্যুতির ফর্মুলা। ঠিক আছে, তাহলে এবারে I1 টুকে কায়দা করো এবার, রুট ওভার I1 হোল স্কোয়ার প্লাস রুট ওভার I2 হোল স্কোয়ার করলে এটা মাইনাসে। এবার এইটাকে এইভাবে লেখো, রুট ওভার I1 মাইনাস রুট ওভার I2 হোল স্কোয়ার প্লাস রুট ওভার 2 ইন্টু রুট ওভার I1 I2 লিখলে মাইনাসে। এই, তাহলে এই ডেল্টা কখন মিনিমাম হবে? তাহলে ডেল্টা যখন ডেল্টা মিনিমাম হবে তখন এই পুরো এক্সপ্রেশনটাকে মিনিমাম হতে হবে। এই পুরো এক্সপ্রেশন মিনিমাম কখন হবে? যখন এইটা মিনিমাম হবে, ঠিক আছে, এইটা মিনিমাম যখন হবে তখন এইটা কখন মিনিমাম হবে? এটা তো স্কোয়ার কোয়ান্টিটি, স্কোয়ার কোয়ান্টিটি মিনিমাম হলে ভ্যালু হচ্ছে 0। তাহলে অবশ্যই এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ইজ ইকুয়াল টু 0 হলে তবে এই ব্যাপারটা মিনিমাম হবে। তাহলে এইটা 0 হওয়া মানে হচ্ছে I1 ইজ ইকুয়াল টু I2 আসছে, আসছে না? প্রমাণ হলো। তার মানে প্রতিসমভাবে যদি আলো প্রতিসৃত হয় তাহলে ডেল্টাটা মিনিমাম হবে। এইভাবে এটাকে তোমায় দেখাতে হবে। কোশ্চেনটা মানে মহা কঠিন কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও, প্রিজমের মধ্যে কিভাবে যৌগিক বলে শনাক্ত করবো, এটা ইজি কোশ্চেন। মানে এই দুটো যে দিয়েছে না, অরের সাথে যে কোশ্চেনটা, দুটোই কিন্তু খটোবটো কোশ্চেন দিয়েছে, এটা মানতেই হবে। তুমি দুটোতেই তুমি ভালো করে লিখতে পারবে না, ঠিক আছে, বিশাল ভালো প্রিপারেশন না থাকলে। বিশাল ভালো প্রিপারেশন মানে তোমার অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হবে, মাধ্যমিকের ভালো করতে গেলে, মানে মাধ্যমিক 100 যদি পেতে চাও একটু অ্যাডভান্স জানতে হবে, ঠিক আছে? ওইগুলো নিয়ে নাড়াচাড়া হয় না, না এই কোশ্চেন গুলো নিয়ে নাড়াচাড়া কোথায় হবে? তুমি কোশ্চেন নাড়াচাড়া তুমি কোথায় করেছো কখনো? করো। আমার চ্যানেলে দেখবে একটা আমি শুরু করেছিলাম একটা কোর্স, কোর্স ঠিক না বলবো না, মানে একটা সিরিজ শুরু করেছিলাম ফাউন্ডেশন বেস স্ট্রং করার জন্য। সেই সিরিজটা করেছিলাম, অনেক টাফ টাফ অঙ্ক করেছিলাম, বেশ ভালো ভালো অঙ্ক, একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করাছিলাম। তো সিরিজটা মানে সেই সিরিজটা কেউ দেখলোই না, চললোই না সেই সিরিজটা। মানে খুব ভালো জিনিস তৈরি করলে ইউটিউবার কেউ দেখে না, এটা একটা দুঃখজনক বিষয়। দেখেছিল করে শখানেক ছেলে দেখেছিল আর কি, তারপরে তারা প্রমোট করেনি, ইউটিউবার প্রমোট করেনি, তাদের আর ভালো টালো লাগেনি মনে হচ্ছে। তো ওই রকম পড়াশোনা করলে 100 পাবে। এখন আমার চ্যানেল তো আর পাস করানো চ্যানেল নয়। যাই হোক, আজ এইটা বলে পক্ষান্তরে এটা বলে রাখি, মানে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, এই ব্যাপারটাও কিন্তু আমি আমার চ্যানেলে করিয়েছি, ডিটেলস করে করেছিলাম। আমার চ্যানেলে একজন স্টুডেন্ট, একটু উৎসাহী স্টুডেন্ট কমেন্ট করেছিল যেটা কেন হয়, এটা কেন হয় প্রশ্ন করেছিল এক স্টুডেন্ট। তাকে আমি বহু রকম ভাবে বুঝিয়েছি, মানে সেই আমার চ্যানেলে এক্সপেরিমেন্ট করে বুঝিয়েছি, চ্যানেলে পড়িয়ে বুঝিয়েছি। তো যদি কেউ দেখতে চাও তাহলে তুমি এখানে আরেকটা আমি আই বাটন দিয়ে রাখছি, জানি না আই বাটন নেবে নাকি। এখানে একটা তো আই বাটন খানিকক্ষণ আগে দিয়েছি, এখন একটা আই বাটন, আরেকটা আই বাটন নেবে নাকি জানি না। যদি নেয় তাহলে আমি এইটারও ডিটেল ক্লাস আমি দিয়ে রাখবো আই বাটনে, যে আমি করিয়েছি আমার চ্যানেলে। এটা চ্যানেলে আমি ক্লাসেও করিয়েছি, এটা আমার ফিজিক্যাল সায়েন্সের যে স্কুলে ক্লাস নিই সেই স্কুলের ক্লাসেও এটা বোর্ডে আমি করিয়েছি, এবং তার ফলস্বরূপ আমাদের বিজয় এটা পরীক্ষায় করে আসতে পেরেছে। আমি ভাবিনি যে বিজয় এটা করে যাবে, কারণ এটা তো প্র্যাকটিস না করলে পারবে না, ও করে দিয়েছে এটা পরীক্ষায়। যাই হোক, চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, দুটি পরিবাহী শ্রেণী সমবায়ের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 9 আর 2, পরিবাহী দুটো রোধ নির্ণয় করো। তাহলে তুমি এক কাজ করো, R1 R2 ধরে নাও। R1 R2 শ্রেণী সমবায় করলে হচ্ছে 9, আর সমান্তরাল সমবায় করা মানে হচ্ছে R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2, সমান্তরাল সমবায় ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে 2। তাহলে এখানে এটা তো তোমার বলাই আছে 9, তাহলে R1 R2 সমান চলে আসছে 18। তাহলে দুটো ইকুয়েশন হলো, এইটা একটা এইটা একটা, এই দুটো ইকুয়েশন সলভ করবে কি করে? এই দুটো ইকুয়েশন সলভ করলে পরে তুমি পেয়ে যাবে R1 ইজ ইকুয়াল টু 3, R2 ইজ ইকুয়াল টু 6।
বুঝতেই পারছো 3 আর 6 যোগ করলে 9 হচ্ছে, 3 আর 6 গুণ করলে 18 হচ্ছে। এই দুটো ইকুয়েশন সলভ করলেই চলে আসবে। সলভ কি করে করবে? সলভ তো এইভাবে করবে, r1 মাইনাস r2 হোল স্কোয়ার দিয়ে শুরু করবে, r1 r2 স্কোয়ার, r1 প্লাস r2 হোল স্কোয়ার প্লাস 4 r1 r সরি মাইনাস 4 r1 r2, এই 4ab সূত্র ইউজ করলেই তোমার অঙ্ক হয়ে যাবে। r1 প্লাস r2 জায়গায় 9 বসাও, মাইনাস 4ab সূত্র অনুযায়ী r1 r2 মানে হচ্ছে 18, ঠিক আছে? এই বসাও, তাহলে আর তুমি r1 মাইনাস r2 পেয়ে যাবে। r1 মাইনাস r2 যেই পেয়ে গেলে তো r1 প্লাস r2 তো তুমি জানো, তো এই দুটো সলভ করলে পরে তুমি r1 r2 পেয়ে যাবে একসাথে। ওকে, বেশ। তো এরপরে যে নিম্নলিখিত বর্তনী এবি তুল্য রোধ নির্ণয় করো, এটাও একটা মানে কি বলবো, হে প্রভু যে রক্ষা করো বলে আমি বলে দেবো, এটাও একটা সেই চাপের কোশ্চেন। এই কোশ্চেনটা হায়ার সেকেন্ডারি কোশ্চেন। এই ধরনের কোশ্চেন সাধারণত মাধ্যমিকে দেওয়া হয় না, কারণ শর্ট সার্কিটের কনসেপ্ট নিয়ে খুব একটা আলোচনা মাধ্যমিকে নেই। একটা শর্ট সার্কিট করা আছে, এই যে দেখছো এইবার তুলে ধরে শর্ট সার্কিট করে দিয়েছে। শর্ট সার্কিট মানে কি করে আঁকবে জানো তো? মনে করে এ আঁকলে, এ পয়েন্ট আঁকলে, তুমি এ পয়েন্ট আঁকলে, এবার 1 ওহমটা তুমি আঁকছো, এখানে 1 ওহম আঁকো, এটা 1 ওহম এঁকে দিলে, ঠিক আছে? আর এই যে শর্ট করেছে তারটা, এই তারটাও এখানে আঁকো, এই তারটা এখানে আঁকলে। এবার এই পাশ থেকে আঁকো, এই পাশ থেকে বি আঁকো, বি আঁকছো, এই বেরোলো। এবার 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 দেখো 3 ওহমটা আঁকো, 3 ওহমটা দেখো ওর সাথে জোড়ানো আছে, 3 ওই যে 3 ওহম দেখো এখানে জোড়া আছে না এইটা শর্টের সাথে, তাহলে এই শর্টের সাথে 3 ওহম জুড়ে দিলাম। এই পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট। আবার তলা থেকে এত শর্ট হয়েছে, শর্ট হয়ে কার সাথে জুড়েছে? একের সাথে জুড়েছে। তো তলা থেকে শর্ট হয়ে যেতে একের সাথে, একের এই প্রান্তের সাথে জুড়েছে, তাহলে একের এই প্রান্তের সাথে জুড়ে গেছে। এই দুটো প্রান্তের মধ্যে 2 ওহম আছে, দুটো প্রান্তের মধ্যে 2 ওহম আছে। এই হচ্ছে তোমার সার্কিট, মানে এটা 1, এটা 2, এটা 3, এই আর এই দুটো হচ্ছে শর্ট। এই দুটো শর্ট মানে কি? এই দুটো শর্ট মানে কিছুই না, এটার সাথে এটা জাংশন করা আছে, অর্থাৎ এই এইটার সাথে এইটা একদম একই পয়েন্ট, অর্থাৎ এখানে চলে এলো, মানে সোজা কথা বুঝতে পারছো যে উপরে 3 ওহম চলে গেল, মাঝে 2 ওহম চলে গেল, পারলে তলায় 1 ওহম চলে গেল। এই এই হচ্ছে তোমার সার্কিট, প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে? প্যারালাল কম্বিনেশন 1 2 3। এই প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে এটা জানতে চেয়েছে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1 বাই r ইকুয়াল টু হচ্ছে 1 বাই 1, মানে 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3। তাহলে 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3 করো, কত হবে? যা হবে এটা করে যা হবে, তারপরে সে আর বার করার সময় এটা করে যা হবে সেটাকে আর উল্টে দেবে, রেসিপ্রোকাল নিয়ে নেবে, তবেই তোমার আনসার আসবে। ঠিক আছে, এটা করলাম না, করে নিও নিজেরা। ডায়নামো মোটরের পার্থক্য লেখো, এটা আর্থিং কি এটা পারবে, কোশ্চেন সোজা। আলফা বিটার আধান ভেদন ক্ষমতা তুলনা করো, সোজা কোশ্চেন। কোন মৌলের আয়নোজেন শক্তি বলতে কি বুঝে, সোজা কোশ্চেন। এটাও খুবই ইজি কোশ্চেন, এটা আয়নোজেন পোটেনশিয়াল মানে সোডিয়াম লি না কে রুবি সিস দিয়ে, তাহলে লি না কে রুবি সিস দিয়ে ফ্রান্সে গেল। যাই হোক, এই হচ্ছে তোমাদের সিরিজ, ঠিক আছে? এই সিরিজে তুমি বুঝতেই পারছো যে এইটা হচ্ছে সব ইলেকট্রনটা বহুত দূরে রয়েছে, সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাহলে আয়নোজেন পোটেনশিয়াল এটা সবচেয়ে কম আছে। আর লিথিয়াম সহজে ছাড়বে না ইলেকট্রন, তার মানে আয়নাইজ পোটেনশিয়াল সবচেয়ে বেশি, তার মানে তুমি যত যাবে আইপি আয়নাইজ পোটেনশিয়াল কমবে, এদিকে কমবে, ঠিক আছে? আর এদিক থেকে যত বাড়বে বাড়বে। তো এইটা জানলে পরে তুমি এটা করতে পারবে, নিজেরাই করতে পারবে। এবার আসছে এবিসি অথবাটা যেটা দিয়েছে, সেটা এবিসি মৌলের পরমাণু ক্রমাঙ্ক এন দিয়েছে, তার মধ্যে বি মৌল নিষ্ক্রিয়, মানে বি মৌল নিষ্ক্রিয় মানে এইটা বলে দিয়েছে 18 নম্বর গ্রুপে আছে, ঠিক আছে? তাহলে এইটা কত নম্বর গ্রুপে থাকবে? এটা 18 পরেরটা মানে 1 নম্বর গ্রুপে থাকবে, 18 পরে 19 হবে না, 18 পরে আবার 1 শুরু হবে, তাহলে 1 নম্বর গ্রুপে আছে। আচ্ছা, তাহলে এইটা কত নম্বর গ্রুপে আছে? এইটা হচ্ছে তোমার 18 থেকে 2 বাদ দাও, 18 থেকে 2 বাদ দিলে 16 নম্বর গ্রুপে আছে। 16 নম্বর গ্রুপ মানে অক্সিজেন সালফারের গ্রুপটা, তার মানে ওদের সব যোজ্যতা ভ্যালেন্সি যদি দেখো, এই গ্রুপে ভ্যালেন্সি হচ্ছে 2। আচ্ছা, আর এই গ্রুপে ভ্যালেন্সি হচ্ছে 1, মানে এটা ইলেকট্রোপজিটিভ, কিন্তু 1 ভ্যালেন্সি 1 নম্বর গ্রুপে ইলেকট্রোপজিটিভ, তাহলে এইটা সি হচ্ছে ইলেকট্রোপজিটিভ, সি ইলেকট্রোপজিটিভ যার যোজ্যতা হচ্ছে 1। আর এখানে তোমার হচ্ছে এ হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, যার যোজ্যতা হচ্ছে 2। তাহলে এটা নিয়ে যদি তুমি যৌগ গঠন করো, তাহলে C2A হচ্ছে এদের যৌগ, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তড়িৎ লেপনের উদ্দেশ্য কি পারবে? এটা সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পটাশিয়াম অরোসায়ানাইড ইউজ হবে। ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম সমিতি সমীকরণ লেখো, পারবে। শিল্পক্ষেত্রে ইথিলিন বিক্রিয়াটি লেখো, ইথিলিনের দুটি ব্যবহার লেখো। ইথিলিনের প্রস্তুতির বিক্রিয়া লিখতে বলেছে, ঠিক আছে? ইথিলিনের প্রস্তুতির বিক্রিয়া লিখতে বলেছে, এটা অনেকেই কমন পাবেন হয়তো। যাই হোক, আমার চ্যানেল পড়লে কমন পেয়ে যাবে, আমি চ্যানেলে তো ডিটেলসে পড়িয়েছি, অনেক ডেপথে গিয়ে পড়িয়েছি, অর্থাৎ কমন পেতে বাধ্য। চ্যানেল থেকে যদি নোট রেগুলার তুমি নিতে থাকো, তাহলে তুমি এই কোশ্চেনের ভালো অ্যান্সার দিতে পারবে, কারণ আমার চ্যানেলে একটু ডেপথে একটু অ্যাডভান্স লেভেলে পড়ানো হয়, এবং সেই জন্যই হয়তো সবার পছন্দ হয় না। কিন্তু অ্যাডভান্স লেভেলে ডেপথ লেভেলে পড়ালে পারে যারা 100 পাওয়ার চেষ্টা করছো বা অনেক বেশি স্কোর করার চেষ্টা করছো, তারা কিন্তু এখান থেকে লাভবান হবে। কারণ আমার চ্যানেলে বহু এই কোশ্চেনের যেখানে আছে, কোশ্চেনের বহু কিছু কোশ্চেন যেগুলো একদম বাইরে থেকে বা কঠিন বলে মনে হচ্ছে, সেগুলো কিন্তু আমার চ্যানেলে আমি পড়িয়েছি। ওকে, তো ভিডিওর মাঝে মাঝেই আমি সেই ক্লিপগুলো আমি তোমায় দিয়ে দেবো,
আই বাটনে তুমি পাবে, ডিটেলস পাবে। ঠিক আছে? যাই হোক, কি করবো আর, কোশ্চেন কোশ্চেন করেছি, কিছু করার নেই। ইথিলিনের দুটো ব্যবহার পারবে না, তো অসুবিধা নেই। মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি ধাপে ধাপে ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। এটা তো সোজা কোশ্চেন, ওই সূর্যালোকের রিয়াকশনটা দেবে তুমি, সোজা পেরে যাবে। বেশ, তাহলে এগুলো বহিরাগত রয়েছে। বহিরাগতদের কি আর বলবো, বহিরাগতদের কি কোশ্চেন দিয়েছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা সর্বনিম্ন। এটা তো আমাদেরও দিয়েছে দেখলাম। এসটিপিতে 22 গ্রাম আয়তন কত, এসআই একক কি, প্রকৃতি কি, অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার উল্লেখ করে। এগুলো সোজা কোশ্চেন, এগুলো অসুবিধা নেই। তো এই হচ্ছে তোমাদের মোট কোশ্চেন। ঠিক আছে, অল ওভার কোশ্চেন এটা মোটামুটি আলোচনা করা হলো। আহ, তো স্টুডেন্ট, ক্লাসটা আমি এখানে এবার শেষ করে দেবো। দেখো এখানে বায়ুমণ্ডলের স্তরের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়, এটা কিন্তু এসছে, মেসোস্ফিয়ার। ঠিক আছে স্টুডেন্টস, আমি ক্লাসটা এখানে শেষ করছি। আশা করি ক্লাসটা তোমরা উপকৃত হবে। ওকে।